টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বিচার বিভাগ ও প্রশাসনের রদবদল নিয়ে। সারা দেশে একসঙ্গে 826 জন বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। লটারির মাধ্যমে 64 জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া 8 বিভাগে 166 জনকে ইউনো হিসাবে পদায়ন করে দেয়া হয়েছে প্রজ্ঞাপন। জাতীয় নির্বাচনের আগে বিচার বিভাগ ও প্রশাসনে এত রদবদল কেন? লটারির মাধ্যমে এসপি নিয়োগ কতটা যৌক্তিক, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্ত। জনাব সাখাওয়াত হোসেন সায়ান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি, প্রশাসনে আজকে আমরা দেখলাম যে হঠাৎ করে আসলে অনেক বেশি মানে এটা তো আসলে একটি ধারাবাহিক প্রক্রিয়া বা ধীরে ধীরে, কিন্তু আজকে একদিনই দেখলাম যে অনেক বিচার বিভাগে আসলে 826 জন বিচারককে বদলি এবং পদোন্নতি দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য রদবদল এটা সব নির্বাচনের আগে হয়ে থাকে, কিন্তু সেটা করে সাধারণত তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে 3 মাসের জন্য আসে তারা করে, কারণ আগে 5 বছর ধরে একটা সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে রাখে, সে কারণে রদবদলের প্রয়োজন হয়। আর একটা ইস্যু হয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় বা তারপরে যদি মাঠ পর্যায়ে কোনো পক্ষের আপত্তি থাকে প্রশাসনের কোনো ব্যক্তিকে নিয়ে যে সে কোনো পার্টির দিকে বিশেষ ইনক্লাইন, তাদেরকে সরানো হয়। কিন্তু এই সরকার যেহেতু 1.5 বছর ধরে প্রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাদেরকে এতদিনে সেই রদবদলের বিষয়টা নিয়ে কোনো হোমওয়ার্ক না করে হঠাৎ করে এইবারে করার জন্য এই প্রশ্নগুলি উঠছে। তার থেকে বড় কথা হলো যে লটারির মাধ্যমে এই মানে এসপিদের বা ডিসি বা প্রশাসনের কর্মকর্তা যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদের লটারির মাধ্যমে এইভাবে যদি পদায়ন করা হয়, সেটা সরকারের একটা অযোগ্যতা এবং তাদের প্রতি রাজনৈতিক দলগুলো মানুষের অবিশ্বাসের একটা নমুনা। তারা সেটাকে এস্টাবলিশ করলেন। জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রথম এই লটারির মাধ্যমে বিভিন্ন পদে এবং পদায়ন করার জন্য বিশেষ করে এসপি ডিসিদের বেলায় দাবিটা তোলা হয়। সরকার সেটিকে গ্রহণ করে, কিন্তু এটা কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিনা, নাকি সরকারের যারা এই পুলিশ বিভাগের কর্মকর্তা বা সরকারের ঊর্ধ্বতন লোকেরাই নিজেরাই করেছেন, তাহলে সেই লটারির মানেটা কি হলো? লটারি করতেই হচ্ছে তাদের প্রতি রাজনৈতিক শক্তিগুলোর অবিশ্বাসের কারণে। সেখানে সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া যদি এরকম করা হয়, কোনো এক সময় যদি দেখা যায় যে এখানে কোনো নির্দিষ্ট দলের প্রতি ইনক্লাইন্ড এরকমদের সংখ্যা বেশি হয়, তাহলে অন্য কোনো দল এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে লটারির প্রক্রিয়া নিয়ে। তার থেকে বড় কথা হলো যে প্রশাসনের ব্যক্তি যাদের এই যোগ্যতা আছে, যাদের প্রতি বিশ্বাসযোগ্যতা আছে, যাদের নামে আগে থেকে কোনো এরকম কোনো বিশেষ পার্টির প্রতি বা কোনো সরকারের অনৈতিক নির্দেশ পালন করে মানবাধিকার লঙ্ঘন কিংবা বিশেষ দলের পক্ষে কাজ করার প্রমাণযোগ্য অভিযোগ নাই, এমন লোকদেরকে সরকার তার এখতিয়ার বলে পদায়ন করবে, ট্রান্সফার পোস্টিং দিবে। সেখানে লটারির মাধ্যমে করতে হচ্ছে, মানে সরকারের যে নিজেদের প্রতি অন্যদের যে অবিশ্বাসী মনোভাব বা বিশ্বাসযোগ্যতার ঘাটতি, সেটাকে নিজেরা মেনে নিলেন। এইটা সরকারের জন্য ভালো হলো না। এখন অনেকে তো ঠাট্টা করে এরকমও বলেন যে তাহলে এই ইলেকশনে তো নিয়ে তো এত অনিশ্চয়তা, এত কিছু হচ্ছে, লটারির মাধ্যমে তো এমপি নির্বাচন করে দিলেও পারে তারা, যে শুধু শুধু আর এত টাকা খরচ করে এই নির্বাচনের দরকার কি, লটারির মাধ্যমে এমপি নির্বাচন করে দেখ, সব দল এটাকে মেনে নিয়ে তারা জাতীয় সরকার গঠন করে চালায়। অথবা এই যে উপদেষ্টার নিয়োগ কি লটারির মাধ্যমে হয়েছে? এখন যে অনেক উপদেষ্টাদের নিয়ে যে আপত্তি আছে, সেই ক্ষেত্রে কি তারা তাহলে এটা করবে যে বিভিন্ন দল থেকে উপদেষ্টাদের নামের তালিকা দেখ,
50 জনের তালিকা দেখ বা 100 জনের তালিকা দেখ, ওই 100 জনের মধ্য থেকে আমরা লটারি করে 20 জনকে নিয়ে নিব। এটা করবে তারা? সেটা তো করবে না। উপদেষ্টা নিয়োগ, উপদেষ্টাদের দায়িত্ব পালন, উপদেষ্টাদের পুনর্বন্টন, এইসব নিয়ে তো লটারির প্রয়োজন হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়ের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তাদেরও কি তাহলে এখন লটারির মাধ্যমে করবে? ফলে এই লটারির সিস্টেমটা প্রশাসনে এটা খুব ভালো এক্সাম্পল হলো না, এটা নিজেদেরকে ছোট করা হলো। রাজনীতিবিদরা যেরকম নিজেদের প্রতি নিজেদের অবিশ্বাসের কারণে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এগুলোর উপর ডিপেন্ড করে নিজেরা নিজেদের অপমানিত করেছেন, নিজেরা নিজেদেরকে ছোট করেছেন, যে রাজনীতিবিদরা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না, আস্থার জায়গায় রাখে না, এই কথাগুলো এখন বলা হচ্ছে, যে কারণে বিরাজনীতিকীকরণ বা অরাজনৈতিক শক্তির উপরে মানুষের আস্থা অনেক সময় বেড়ে যায়। ঠিক একইভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা সরকার চালাবেন, তারা নিজেদের যোগ্যতা বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে পারছেন না বলে বাধ্য হয়ে লটারিতে যাচ্ছেন। এটাও প্রশাসনের জন্য বা এই সরকারের জন্য ভালো কোনো উদাহরণ হলো না। আমি একটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, এই সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার তো প্রায় 1.5 বছর সময় ধরে আসলে দেশ চালাচ্ছে, এবং প্রশাসনের আসলে কর্মকর্তা কর্মচারীদের একটা, মানে কি বলবো, তাদের আসলে পরিচিতি, তাদের রাজনৈতিক আইডেন্টিটি সবকিছু তো তাদের কাছে থাকার কথা। তো সেক্ষেত্রে আসলে কি, মানে লটারির মাধ্যমে যাওয়াটার প্রয়োজন হলো কেন? তারা তো আসলে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আসলে পদায়নটা করতে পারতেন, নাকি নাকি অন্য কোনো না, উপায় ছিল? এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এই সরকার যে সরকার পরিচালনা যারা করছেন, এরা ইতিমধ্যে রাজনৈতিক শক্তিগুলোর বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। রাজনৈতিক দলগুলো তারা এক এক দল এক একজনকে অবিশ্বাস করে। আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যমের মানুষ হিসেবে এটা জানেন যে বিভিন্ন দল থেকে উপদেষ্টাদের নামে তালিকা দেয়া হয় যে এই উপদেষ্টা ওই দলের এবং এর প্রতি আমাদের আস্থা নাই, এবং তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়। এইটা সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে যদি নিরসন করতে পারত এবং এই উপদেষ্টাদের কাজের যে বিশ্বাসযোগ্যতা সেটা যদি ফিরিয়ে আনতে পারত, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের উপর এই অনাস্থা এবং এই চাপ প্রয়োগ যেটা সেটা এতটা করতে পারতো না। আমার মনে হয় সরকারের এটা একটা অসহায়ত্বের প্রকাশ, যে রাজনৈতিক দলগুলোর এই যে সরকারের প্রতি যে পার্টিজান হওয়ার যে অভিযোগ, সেটাকে তারা নিরসন করতে না পেরে একরকম নিজেরা পরাজয় মেনে নিয়ে নিজেদের প্রতি যে বিশ্বাস যোগ্যতার ঘাটতি রাজনৈতিক দলগুলোর প্রকাশ পেয়েছে সেটাকে মেনে নিয়ে তারা এই লটারিতে গিয়েছেন। যেহেতু এর বাইরে তারা যদি কিছু করেন, তাদের পছন্দ মতো বা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যদি নিয়োগ দেন, সেটা রাজনৈতিক দলগুলো নাও মানতে পারে। তারা ওই বিশ্বাসযোগ্যতার জায়গায় নিজেদেরকে রাখতে পারেননি গত 10 বছরে। এমনি আপনি কি কখনো মানে দেখেছেন যে 826 জন বিচারক, 64 এসপি, এবং আমি যদি বলি 166 জন ইউএনও, এত বড় রদবদল কি এর আগে হয়েছে একসাথে? না, এত বড় রদবদল, বিশেষ করে বিচারকদের রদবদলটা এইভাবে এত হয়েছে বলে আমার জানা নাই। তবে প্রশাসনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনার জন্য, ফিল্ড ক্রিয়েট করার জন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো এরকম রদবদল করত। বিচারক এত, বিশেষ করে 826 জনকে মানে বদলি এবং পদোন্নতি, বিষয়টা কি আসলে, আপনার এই বিষয়ে তথ্য কি আছে আপনার কাছে? আমি আমি সংবাদ মাধ্যমে যতটুকু পাই এবং যতটুকু অবজার্ভ করি তার বাইরে আমার নিজস্ব কোনো তথ্য এরকম যাচাই বাছাইয়ের চেষ্টা আমি করিনি, সেটা আমার এখনো পর্যন্ত নেই। তবে এটা এই সরকার এই সময় বিচারকদের এই নিয়োগ পদোন্নতি যে খুব বড় হারে করলো, এটা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে। সেটা তো অবশ্যই, কারণ অনেকেই বলছেন যে আসলে নির্বাচনের ক্ষেত্রে তো আসলে মাঠ প্রশাসনের যতটা ভূমিকা, বিচারকদের ভূমিকা তো খুব একটা থাকে না। সেক্ষেত্রে আসলে এই না, রদবদলটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলছেন। আপনার কি মনে হয়? এইটা এখনো বোঝা যাচ্ছে না সরকার কি উদ্দেশ্যে করেছে, এবং সরকারের তরফ থেকে নিশ্চয়ই একটা ব্যাখ্যা আসা উচিত যে কেন এটা করলো। তবে বিচারকদের বেলায় কিছু বিভিন্ন আদালতের এই অভিযোগটা আসছিল যে
ফ্যাসিবাদের বিভিন্ন সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছিল এবং তাতে যে গ্রেফতার হচ্ছিল, সেই গ্রেফতারের মোর দেন 70% কিন্তু জামিন পেয়ে যাচ্ছিল। সেটার কারণে অনেক বিচার বিভাগের প্রতি, আদালতের প্রতি অনেকের একটু সমালোচনার তীর ছুটছিল, অনেকে আদালতের দিকে, বিচারকদের দিকে, যে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সরকারও বিতর্কিত হচ্ছিল। কিন্তু সেটার জন্য তো এইভাবে ঢালাও ভাবে পদোন্নতি এবং তাদেরকে যে এই ট্রান্সফার, এটা খুব জরুরি ছিল কিনা বা কেন করলো সেই ব্যাখ্যা তারাই দিতে পারে। আপনি দেখেন, পোর্ট বিদেশিদের দেওয়া, এই যে ব্যাপক হারে পদোন্নতি এবং তাদেরকে ট্রান্সফার, এই সব বিষয়গুলো ঠিক নির্বাচনের আগে করাতে সরকারের মধ্যে কেমন যেন এক ধরনের তাড়াহুড়ো কাজ করছে। এবং এইখানে তাদের ইন্টেনশন কতটা গুড আর কতটা ব্যাড, এইটা এখনো অনেককে ভাবাচ্ছে যে তারা এগুলো কেন করছে। তাদের তো এই নির্বাচনের 2-2.5 মাস আগে এত তাড়াহুড়া করে এগুলি করার বিশেষ কোনো কারণ তো লজিক্যালি আসে না। এমনি পরিবর্তন, বিশেষ করে আমি যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে নিয়ে একটু একটু শঙ্কা বা একটু আশঙ্কা রয়ে গেছে। তো সামনে আসলে এই এসপিদের যে পরিবর্তন বা এই পদায়ন, এটা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কতটা উন্নতি ঘটাতে পারে বলে আপনার মনে হয়? এটা শুধুমাত্র এসপিদের পদ এইভাবে তাদের ট্রান্সফার বা তাদের দায়িত্ব দেওয়া, এটাই একমাত্র আইন শৃঙ্খলা উন্নতির জন্য খুব বড় ভূমিকা রাখবে সেটা মনে হয় না। শুধুমাত্র এটা রাজনৈতিক দলগুলোর সরকারের প্রতি যে আস্থার সংকট, সেটা নিরসনের জন্য তারা হয়তো এই পরিস্থিতিতে পরে উদ্যোগ নিয়েছে। কিন্তু পুলিশ বিভাগের মধ্যে গত 1.5 বছরে এরা ফ্যাসিবাদের বা বিরুদ্ধে যারা যুদ্ধ করলো, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের তাদের মধ্য থেকে, অথবা মানবিক পুলিশিং এর যে কথাটা বলা হচ্ছিল সেই চিন্তা মাথায় রেখে কনস্টেবল, এসআই এইসব পদগুলোতে এতদিনে বেশ কিছু নিয়োগ তারা দিয়ে 1 বছরের ট্রেনিং দিয়েও তাদেরকে কিন্তু কাজে নামিয়ে দিতে পারতো, সেটি করেনি। ফলে পুলিশের মধ্যে বেশিরভাগ এখনো রয়ে গেছে ওই 16 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ গোষ্ঠী যাদেরকে তাদের দলীয় লোক বিবেচনায় নিয়োগ দিয়েছে, তারাই রয়ে গেছে। ফলে শুধু 64 জন এসপি দিয়েই যে বা ডিসি দিয়েই যে তারা এই সবকিছু কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, সেটা এতটা সহজ নাও হতে পারে। গোয়েন্দা রিপোর্ট যারা দিবে, সেই গোয়েন্দা বাহিনীর মধ্যে কত শতাংশ এই সরকারের প্রতি অনুগত বা ফ্যাসিবাদ বিরোধী, আর কতটা ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের সঙ্গের শক্তি, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে আওয়ামী লীগের হাতে দুইটা বড় এলিমেন্ট আপনার কনসিডারে নিতে হবে। একটা হচ্ছে 16 বছর ধরে তারা যে অবৈধভাবে যে টাকা লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে অনেক টাকার মালিক হয়েছে, সেই টাকা তাদের হাতে রয়ে গেছে, সেটা দেশে হোক বা বিদেশে হোক। বিদেশে পাঠিয়ে দিল, বিদেশ থেকে সেই টাকা বাংলাদেশে পাঠানোর যেই চেইন, সেটা খুব কঠিন নয় পাঠানো। 1। 2 হলো আওয়ামী লীগের আমলে, এই কথাটা আমি অনেক প্রায়ই বলি, যে 64 জেলার এমন কোন জেলা বা উপজেলা পাবেন না গত 16 বছরে যেখানে আওয়ামী লীগ নিজেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গোলাগুলি করেনি, খুনোখুনি করেনি। তার মানে হচ্ছে আওয়ামী লীগের হাতে 16 বছর ধরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে যে গোলাগুলি, তার ভিডিও, তার অডিও, তার ছবি সবকিছু আপনারা দেখেছেন। সেই অস্ত্রগুলি কোথায় গেল? এই সরকার 1.5 বছরে আওয়ামী লীগের সে অবৈধ অস্ত্র কতটা উদ্ধার করতে পেরেছে? নিশ্চয়ই যে আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়া পালিয়ে গেছে বর্ডার ক্রস করে অবৈধভাবে, তারা ইন্ডিয়া নিশ্চয়ই তাদেরকে সে অস্ত্র সঙ্গে নিয়ে ইন্ডিয়া যেতে অ্যালাউ করবে না, এইটা করবে না। এদেরকে বৃত্ত হিসেবে রেখেছিল এখানে, তাদেরকে তারা আশ্রয় দিবে। কিন্তু অস্ত্র, অবৈধ অস্ত্র সহ তো ইন্ডিয়া যেতে দিবে না, কিংবা ইউরোপ আমেরিকায় যারা গেছে তাদের যেতে দিবে না। তাহলে সেই আওয়ামী লীগের হাতের যে অবৈধ অস্ত্র এত বছর ধরে আমরা দেখেছি প্রকাশ্যে তারা গোলাগুলি করেছে, সেই অস্ত্রগুলি গেল কোথায়? নিশ্চয়ই তাদের হাতে আছে। অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে। সুতরাং একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য, নাশকতা করবার জন্য, নির্বাচনকে প্রতিহত করবার কোন উদ্যোগ নিতে হলে যেই উপাদানগুলি দরকার, সেটা আওয়ামী লীগের হাতে রয়ে গেছে।
সেটাকে কিভাবে মোকাবেলা করবে, ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দিস গভর্নমেন্ট ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড। সেই দিকে তারা কতটুকু মনোযোগ দিচ্ছে এইটা আমরা এখনো বুঝতে পারছি না। জি সায়ন্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।